বর্তমানে কাপড় ধোয়ার জন্য আমরা বিভিন্ন ফ্রেগ্রেন্স ও ব্র্যান্ডেড ডিটারজেন্ট পাউডার, বল সাবান কিংবা লিকুইড ডিটারজেন্ট সহ নানা ধরনের অপশন ব্যবহার করি, যা দোকান থেকে সুপারমার্কেট সব জায়গাতেই খুব সহজেই পাওয়া যায়। তবে একটা সময় বাংলাদেশে কাপড় কাচার জন্য মানুষের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত একটি পণ্য ছিল পচা সাবান। পণ্যটির নাম যতই অদ্ভুত হোক না কেন, মানুষের জীবনে এর উপস্থিতি ছিল খুবই স্বাভাবিক। গ্রাম থেকে শহর, ছোট দোকান থেকে স্থানীয় বাজার, সব জায়গায় এটা ছিল পরিচিত এক হাউসহোল্ড আইটেম। তবে সময়ের সাথে বাজারের নতুন নতুন ব্র্যান্ডেড ডিটারজেন্ট এবং বল সাবান আসতে শুরু করলে একসময় খুব পরিচিত এই পচা সাবানই বাজার থেকে হারিয়ে যেতে শুরু করে। বাংলাদেশের সাবান তৈরির ইতিহাস বলতে গেলে 1937 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ আমলে চট্টগ্রামের গোল্লা সাবানের কারখানা বেশি আলোচিত হলেও ঢাকা চেম্বার থেকে প্রকাশিত ঢাকার বাণিজ্যিক ইতিহাস বই থেকে জানা যায় 1903 সালে প্রতিষ্ঠিত ঢাকার গেন্ডারিয়ার বুলবুল সোপ ফ্যাক্টরিটি ছিল বাংলাদেশ অঞ্চলের সবচেয়ে প্রাচীন সাবান কারখানা। সেই সময় থেকে শুরু করে 1990-এর দশকের আগ পর্যন্ত বাংলাদেশের সাবান উৎপাদন প্রায় সম্পূর্ণ প্রাচীন পদ্ধতিতেই সীমাবদ্ধ ছিল, যার মধ্যে একসময় বাজারে ব্যাপক জনপ্রিয় কিশোরগঞ্জের পচা সাবানটি মূলত আলমের 1 নম্বর পচা সাবান ব্র্যান্ডিংয়ে সারা দেশে পরিচিতি পায়। 1970 কিংবা 80-র দশকে দৈনন্দিন প্রয়োজনের প্রায় সবকিছুই ছিল স্থানীয় পণ্যের উপর নির্ভরশীল, যেখানে বাজারে বিদেশি বা ব্র্যান্ডেড পণ্যের উপস্থিতি ছিল খুবই সীমিত। আর এই স্থানীয় পণ্যগুলোর মধ্যে কাপড় ধোয়ার জন্য লোকালি তৈরি করার বাংলা সাবান ছিল বেশ জনপ্রিয়। ঠিক এই সময়টাতেই কিশোরগঞ্জের হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়ার হাত ধরে বাজারে চলে আসে আলমের 1 নম্বর পচা সাবান। তবে পচা সাবান মার্কেটে আসার অনেক আগে থেকেই সিদ্দিক মিয়া বাংলা সাবান উৎপাদনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দেশের জনপ্রিয় সাংবাদিক জনাব শাইখ সিরাজকে দেওয়া একটি ইন্টারভিউতে হাজী মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে জানান, 80-র দশকে ব্যবসার কাজে কুমিল্লায় গিয়ে সিদ্দিক মিয়া হঠাৎই লক্ষ্য করেন একটি চায়ের দোকানে অস্বাভাবিক ভিড়। আশপাশে আরও দোকান থাকলেও এই একটি দোকানের সামনেই মানুষের দীর্ঘ লাইন। যে চায়ের স্বাদের কারণে মানুষ এতটা আকৃষ্ট, তার থেকেও বেশি তাকে অবাক করে দোকানের নাম, পচার চায়ের দোকান। নামটা শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে দৃশ্যটা ছিল ঠিক তার উল্টো। মানুষ নামটিকে উপেক্ষা করে সেই চায়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিল। আর এই কন্ট্রাস্টটাই সিদ্দিক মিয়ার মাথায় ক্লিক করে বসে। এখান থেকেই তার ভেতরের উদ্যোক্তা জেগে ওঠে একেবারে সিম্পল কিন্তু পাওয়ারফুল একটি ধারণা নিয়ে। নাম নয়, গুণই আসল, অর্থাৎ ব্র্যান্ডিং নয়, প্রোডাক্ট কোয়ালিটি হবে একটি পণ্যের আসল আইডেন্টিটি। এই চিন্তা থেকেই সিদ্দিক মিয়ার বড় ছেলের নামে আলমের 1 নম্বর পচা সাবান ব্র্যান্ডিংয়ে কাপড় ধোয়ার সাবান হিসেবে মার্কেটে লঞ্চ করা হয় এই পণ্যটি, যেখানে পণ্যটিকে কাপড় ধোয়ার জন্য একদম সোজাসাপটা একটি হাউসহোল্ড সলিউশন হিসেবে পজিশনিং করা হয়। সময়ের সাথে লোকাল মার্কেট, এলাকার দোকান আর স্মল রিটেলারের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। মূলত বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং লোয়ার ইনকাম হাউসহোল্ডের জন্য তখন এটি ছিল একদম আদর্শ। কাপড় কাচার জন্য সহজ, সস্তা এবং সহজলভ্য একটি সাবান হিসেবে পচা সাবান জায়গা করে নেয় মানুষের দৈনন্দিন জীবনে। এর স্টেডি এবং কনসিস্টেন্ট ডিমান্ডের কারণে শহর কিংবা গ্রাম সব জায়গাতেই দোকানদাররা এটি রাখতেন। 90 দশকের মধ্যে পচা সাবান অনেক পরিবারের পরিচিত নাম হয়ে যায়। এটি শুধু একটি পণ্য ছিল না, বরং একটি রুটিনের অংশ হয়ে ওঠে, যেখানে প্রতিদিনের কাজের মধ্যে এর ব্যবহার একেবারেই স্বাভাবিক ছিল। 1990 থেকে 2000-এর মধ্যে বাংলাদেশের ইকোনমি ধীরে ধীরে বড় হতে থাকলে দেশের মিডল এবং অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। একই সাথে পরিবর্তন আসে মানুষের জীবনযাপনেও। ফলে আগে যেখানে মানুষ শুধু কার্যকারিতা দেখত, এখন সেখানে কোয়ালিটি, স্মেল, প্যাকেজিং সবকিছু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়েই বাজারে স্থানীয় ব্র্যান্ড যেমন কেয়া, তিব্বত নিজেদের প্রেজেন্স শক্ত করতে শুরু করে। একই সাথে আন্তর্জাতিক এবং রিজিওনাল ব্র্যান্ডস যেমন হুইল, রিন, সার্ফ এক্সেল বাজারের শক্ত অবস্থান তৈরি করে। এই ব্র্যান্ডগুলো শুধু প্রোডাক্ট বিক্রি করেনি, বরং ব্র্যান্ডিং এবং কনজিউমারদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করে। টিভি অ্যাডভার্টাইজমেন্ট, কালারফুল প্যাকেজিং আর লার্জ স্কেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই ব্র্যান্ডগুলো কনজিউমার প্রেফারেন্সকেই বদলে দেয়। এই পরিবর্তনের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাংলা সাবানের পরিবর্তে এ সকল ব্র্যান্ডের কাপড় কাচার সাবান ব্যবহার করতে শুরু করে। ফলে পচা সাবান ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। 2010 সালের মধ্যে শহরের দোকানগুলোতে পচা সাবানের জায়গা দখল করে নেয় বিভিন্ন ব্র্যান্ডের কাপড় কাচার সাবান। এই সময়েই বাংলাদেশের মডার্ন রিটেল সিস্টেম গড়ে ওঠে, যেখানে সুপারমার্কেট কালচার, ডিপার্টমেন্টাল স্টোর আর অর্গানাইজড রিটেল চেইন দ্রুত ছড়িয়ে পড়ে।
একই সাথে কাস্টমারদের কাছে শুধু প্রোডাক্টের ব্যবহারই নয় বরং শেলফ প্রেজেন্স, ব্র্যান্ডিং আর প্যাকেজিং ডিজাইনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই বড় গ্যাপ তৈরি হয় পচা সাবান এবং নতুন ব্র্যান্ডগুলোর মধ্যে, যেখানে হুইল, রিন, সার্ফ এক্সেলের মতো ব্র্যান্ডগুলো শুধু সাবান বিক্রি করেনি, তারা একটা লাইফস্টাইল বিক্রি করেছিল। তাদের অ্যাডভার্টাইজিং ছিল অ্যাসপিরেশনাল, যেখানে হাতের যত্ন, লেবুর ফ্রেগ্রেন্স, কুইক ওয়াশের মতো ফিচারগুলো তুলে ধরা হয়। অন্যদিকে পচা সাবান ছিল পিওরলি ফাংশনাল প্রোডাক্ট, কোনো স্টোরি টেলিং ছিল না, কোনো ভিজুয়াল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি ছিল না। ফলে মডার্ন রিটেল এনভায়রনমেন্টে পচা সাবান হারিয়ে যেতে শুরু করে। পাশাপাশি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলও সমস্যা হয়ে দাঁড়ায়। বড় কোম্পানিগুলো যেখানে দেশব্যাপী তাদের সাপ্লাই চেইন তৈরি করে, পচা সাবান শুধুমাত্র ট্রেডিশনাল লোকাল শপের উপর নির্ভরশীল ছিল। পচা সাবানের হারিয়ে যাওয়ার পেছনে আরও একটি বড় কারণ ছিল অ্যাডাপ্টেশনের অভাব। দেশের কাপড় কাচার সাবান মার্কেটটি যখন দ্রুত বদলাচ্ছিল, পচা সাবান তখন প্রায় একই অবস্থায় থেকে যায়। মানুষ বাংলা সাবানের জায়গায় বিভিন্ন ডিটারজেন্ট ব্যবহার করা শুরু করলে পচা সাবান এই পরিবর্তনের সাথে নিজেদের প্রোডাক্টকে অ্যাডাপ্ট করাতে পারেনি। অন্যদিকে তিব্বত কিংবা কেয়ার মতো ব্র্যান্ডগুলো তাদের অন্যান্য পণ্যের পাশাপাশি বল সাবানকেও ভালোভাবে প্রমোট করে, যার ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত এখনও এইসব সাবানের ব্যবহার দেখা যায়। যে কারণে মডার্ন ট্রেড চ্যানেল যেমন সুপারমার্কেট বা অর্গানাইজড রিটেলে এর কোনো ভিজিবিলিটি না থাকায় নতুন জেনারেশনের কাস্টমাররা এই পণ্যটির সাথে পরিচিত হতে পারেনি। বর্তমানে বড় শহরগুলোতে পচা সাবান প্রায় দেখাই যায় না বলা যায়, তবে গ্রামাঞ্চলে এখনও এর কিছু উপস্থিতি রয়েছে। যদিও সময়ের সাথে সেখানেও ব্র্যান্ডেড ডিটারজেন্ট পাউডার আর বল সাবানের ব্যবহার বাড়ছে, তবুও এখনও অনেক ছোট আঞ্চলিক কোম্পানি সীমিত পরিসরে বাংলা সাবান উৎপাদন করে যাচ্ছে, কারণ গ্রামাঞ্চলের অনেক কনজিউমার এখনও এই ধরনের বাংলা সাবান ব্যবহার করাকে বেশি প্রেফার করে। এই দিক থেকে দেখলে বাংলা সাবানের মার্কেটে পচা সাবান এখনও দেশের শীর্ষ ব্র্যান্ড। এমনকি আলমের 1 নম্বর পচা সাবানই ছিল একমাত্র ব্র্যান্ড যারা বাংলা সাবানকে প্রপার ব্র্যান্ডিংয়ের মধ্যে এনে দেশজুড়ে একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিল। পচা সাবানের গল্পটা আসলে শুধু একটি ব্র্যান্ডের পতনের গল্প না, বরং এটা বাংলাদেশের কনজিউমার মার্কেটের পরিবর্তনের একটা ক্লিয়ার রিফ্লেকশন, যেখানে দেশের বাজার যত আধুনিক রয়েছে ততই পচা সাবানের মতো দেশীয় পণ্যগুলো বাজার থেকে হারিয়ে গিয়েছে।